আমার ভাই আছেন অধ্যাপক কালাম মাহমুদ, অধ্যাপক নাগরপুর সরকারি কলেজ। এরপরে আছেন মোস্তাফিজুর রহমান নাইম, সামাজিক পরিবেশ এবং মানবাধিকার সংস্থার নেতা। মূল আলোচনায় যাবার আগে আপনাদের একটা বিষয়ে অবহিত করতে চাই, সেটা হচ্ছে সে বিষয়ে আমরা পরে আসবো। সেটি হচ্ছে বাজার ব্যবস্থা নিয়ে আমরা কিছু কথা বলবো। সেই ক্ষেত্রে ওএমএস এর চাল বিতরণ হচ্ছে, আর সংখ্যাযুক্ত দেশের জনসংখ্যার উপরেও সরকারের একটি অবহিতকরণ আছে, যেটা আমাদের খাদ্যমন্ত্রী আব্দুল রাজ্জাক সেদিন স্পষ্টই বলেছেন। এই জনসংখ্যা বৃদ্ধির কারণে যে আমাদের যে মানে খাদ্য সংকটের একটা কারণ, এ কথাও তিনি উল্লেখ করেছেন। আমি প্রথমেই একটা বিষয়ে যাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে সড়ক দুর্ঘটনা এটা বেড়েই চলেছে। 22 অক্টোবর নিরাপদ সড়ক দিবস, এটা সরকারিভাবে স্বীকৃত এবং এটা একটা আন্দোলন দীর্ঘদিন ধরে যে শুরু হয়ে আসছে। এভাবে স্বীকার করতেই হয় যে আপনার চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে এটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছে। এই জন্য তাকে তো ধন্যবাদ দিতেই হয়। আজকের অনুষ্ঠানে তাকে আনা গেলে সবকিছু ভালো হতো। তবু সড়ক, এই যে আমাদের নিরাপত্তাহীনতা, এই যে চলতি পথে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে, সেইগুলো নিয়ে আজকে যে মানুষ রাস্তায় বাসার থেকে বেরোবার পরেই একটা নিরাপত্তাহীনতার মধ্যে যেমন আমরা থাকি, আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা বাইরে যান তারাও কিন্তু একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। এবং এটা সর্বত্র, এটা শুধু রাজধানী ঢাকায় নয়, ঢাকার বাইরে এবং একই অবস্থা। হাইওয়েতে গেলে তো ইদানিং বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা এই যে একটা বিপর্যয়কর অবস্থা, এইটার মূল কারণটা সম্পর্কে অধ্যাপক কালাম মাহমুদ আপনাকে আমরা সবাই আসলে জীবনের জন্য নিরাপদ সড়ক চাই, সকলেরই প্রত্যাশা। তো তারপরেও আমাদের দেশে সড়ক দুর্ঘটনার জন্য অগণিত প্রাণ এটি অবশ্যই একটি দুঃখজনক বিষয়। তো জাতীয় পর্যায়ে নানা সময় নানাভাবে চেষ্টা চলেছে, সামাজিক পরিবেশ চলেছে, সবাই। তো আমার তো মনে হয় যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনার জন্য মূলত যারা গাড়ি চালক তাদের অদক্ষতা এবং তাদের বেপরোয়া মনোবৃত্তি মূলত এই সড়ক দুর্ঘটনার। আমরা দেখেছি যে বিগত 10 অক্টোবরে তুরাগ নদীতে 54 জন যাত্রী 30 ফুট পানির ভিতরে। তার প্রধান কারণ ছিল ড্রাইভারের বেপরোয়া মনোবৃত্তি। তো এটি বলার অপেক্ষা রাখে না। আর আমাদের ড্রাইভার যারা গাড়ির চালক তাদের আসলে প্রশিক্ষণের ব্যবস্থা নেই এবং তাদের বেপরোয়া মনোবৃত্তিকে দমন করবার জন্য সুনির্দিষ্ট কোনো আইন কিন্তু প্রণীত হয়। দ্বিতীয়ত আমরা বলবো যে জনসংখ্যার চাপে এবং যানবাহনের চাপে আমাদের সংকীর্ণ রাস্তা চলাচল করতে গিয়ে ঠিক শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। গাড়ি এবং জনগণের চাপ সহ্য করবার জন্য, ধারণ করবার জন্য যে প্রশস্ত রাস্তা প্রয়োজন এটা আমাদের সারা দেশে নেই। আর যে রাস্তাগুলো করা হয়েছে সেগুলো অপরিকল্পিত, অপরিষ্কার। আর রাস্তার উপরে যে সেতুগুলো করা হয়েছে, বলা বাহুল্য যে আলোচনা হয়েছে, এই সেতুগুলো কিন্তু যে বৈজ্ঞানিক পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু নেই। ফলে যখন সেতুতে একটি বাস যখন আরোহণ করে তখন কিন্তু স্লিপ খেয়ে পিছলে পড়ে কিন্তু দুর্ঘটনা ঘটা যাচ্ছে। তুরাগ নদীর যে ঘটনা ঘটেছে তার পেছনে কিন্তু এই প্রধান কারণ ছিল। এর বাইরেও আরো অনেক কারণ থাকতে পারে আমাদের সড়ক দুর্ঘটনার জন্য। আমি মনে করি যে আমাদের যে ট্রাফিক ব্যবস্থা এটি অত্যন্ত সীমিত, দুর্বলও বটে। আমাদের জনবল সেরকম নেই এবং ট্রাফিকদের যে প্রশিক্ষণ সেটিও নেই। এবং আমাদের যে আধুনিক যে সিগন্যালিং যে ব্যবস্থা, আমি মনে করি সেটি শহর পর্যায়ে হয়তো আছে, আমাদের বিভাগীয় বা জেলা শহর পর্যায়ে সেটা নেই।
আর আর এর বাইরে তো আমরা সেটা প্রত্যাশা করি না, সেটা আমাদের নেই। এটি একটি কারণ। আরেকটি হলো যে ট্রাফিক আইন সম্পর্কে আমাদের যে গণ সচেতনতা তার একান্ত অভাব আছে বলে আমি মনে করি। এসব নানা কারণ মিলিয়ে আমাদের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তো এটি যদি আমরা একটি প্রক্রিয়া আনতে চাই বা সেই নিরাপদ সড়ক আমরা নিশ্চিত করতে চাই, তবে সার্বিকভাবে আমাদের সরকারি পর্যায়ে ব্যবস্থা নিতে হবে, আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং আমাদের জনগণকে সচেতন করতে হবে ট্রাফিক আইনের বিষয়ে। এবং আমাদের যে গাড়িগুলো রয়েছে, সেগুলো আমাদের রাস্তায় চলাচল করে যানবাহন, সেগুলোর ফিটনেস পরীক্ষা করতে হবে এবং যারা দক্ষ ড্রাইভার চালক তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করবে। আপনি যেটা বলছেন যে ড্রাইভার্সদের প্রবলেম, আর একটা হচ্ছে সচেতনতার অভাব, ঠিকই আছে। অনেক সময় দেখা যায় যারা ট্রাফিক পুলিশ আছে তারা অনেক সময় সামনে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরেও দেখা যায় সাইড দিয়ে ফেলে। এইটা হলো আইনের দুর্বলতা বলা যায়, যেন তারা ধরছে না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার যে সিগন্যাল ব্যবস্থা থাকার পরে হাত দিয়ে কেন থামাতে হয়। এবং আপনি দেখবেন যে আরেকটা লক্ষ্য করা যায় যে গাড়ি চলছে তো চলছে, সে হয়তো তার এক কলিগের সাথে দাঁড়িয়ে সে কথা বলছে এবং তার হাত উঠে আছে, এই দেখতে একটা ব্যবস্থা আছে। এবং এইগুলো কিন্তু প্রকাশ্যে ঘটছে। এই যে সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এর থেকে বেরিয়ে আসার যে ব্যবস্থা সরকারের নেওয়া উচিত, প্রশাসন নেওয়া উচিত, সেটা সঠিকভাবে হচ্ছে বলে কি নাই আপনার মনে হয়? আসলে আমরা যে জিনিসটা করি যে ট্রাফিক আইনটা আমরা ঠিক মতো মেনে চলি না, যে যার খুশি মতো আমরা গাড়ি চালাচ্ছি, ড্রাইভারের অদক্ষতা, শৈশবের অদক্ষতা। এবং ট্রাফিক জ্যামের যে ব্যাপারটা হলো যে আমরা যারা বাস চালক তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা এবং একটা পিছনে লাগিয়ে থাকা, এর কারণে কিন্তু পিছনে অনেক জ্যামের সৃষ্টি হয়। এটা ট্রাফিক পুলিশ যারা আছে তারা দেখার বান করে হয়তোবা এই সমস্ত কারণে কিন্তু একটা জ্যামের সৃষ্টি হয়। তো এই যে ঢাকায় সবাই ঢাকামুখী হওয়ার যে প্রবণতা, এইটা মানে একটু রহিতকরণের কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এটা সরকারি যে পরিকল্পনা সেটাকে একটু সুবিধাভাবে চিন্তা করতে হবে। যেমন আমাদের যদি অধিদপ্তরগুলো উপশহর পর্যায়ে প্রতিষ্ঠিত হতো, আমাদের প্রধান ব্যবসায়িক যে কেন্দ্র যেগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলোকে যদি বিকেন্দ্রীকরণ করা হতো, উপশহর উপজেলা বা জেলা পর্যায়ে স্থাপনের ব্যবস্থা করা হতো, এবং আমাদের চিকিৎসা সুবিধা যদি বাইরের লোকজন পেত, কারণ আমাদের যে কোনো রোগের চিকিৎসার জন্য কিন্তু আমরা ঢাকা শহরে যেমন আমাদের যে কোনো বিচারের প্রয়োজনে আমাদের কিন্তু ঢাকা শহর, যদি সেটাকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে যদি সেটা শহর থেকে দূরে সেটা প্রতিষ্ঠিত করা যেত আমাদের জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে, তাহলে জনগণ কিন্তু শহরের সাথে আমার মনে হয় যে আমার সুস্পষ্ট কথা হচ্ছে যে ক্রমশ আমাদের শুধু প্রসারের পরিকল্পনা নেই, আমাদের কিন্তু এই যে কার্যক্রমে মানে যে কেন্দ্রীভূত একটি অবস্থা ঢাকা শহরকে ভিত্তি করে সেটাকে ক্রমশই আমাদের কিন্তু বাইরের দিকে দিতে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার আছে। এবং আসলে ঢাকা